আসসালামু আলাইকুম। নাসাউ কাউন্টি স্টেডিয়ামে ব্যাটিং অপশন বাড়ায় আসলে কোনো লাভ নাই, আপনাকে বোলিং অপশনটাই বাড়াতে হবে। শরীফুল অ্যাভেলেবল থাকবেন কি থাকবেন না এই ভিডিওটা যতক্ষণ পর্যন্ত করছি জানি না, তবে আই মাইট বি রং, কিন্তু বাংলাদেশ একটা সাহসী সিদ্ধান্ত নিতে পারবে কি না সেই সাহসী সিদ্ধান্তটা হচ্ছে শেখ মেহেদী হাসানকে বেস্ট 11-এ ইনক্লুড করা। হ্যাঁ, এর আগের ম্যাচে আমি বলেছিলাম যে শ্রীলঙ্কার সঙ্গে কৌশলগত কারণে শেখ মেহেদীকে আমি দলে চাই না, কারণ শ্রীলঙ্কা ম্যাক্সিমাম ডানহাতি ওরিয়েন্টেড ব্যাটার এবং দুই ওপেনারের অফ ব্রেক বোলারের এগেনস্টে রেকর্ডটা খুব ভালো। তবে সাউথ আফ্রিকার মেইন দুইজন ব্যাটারই হচ্ছেন বাঁহাতি ব্যাটার, একজন কুইন্টন ডিকক টপ অর্ডার ব্যাটার, আরেকজন যদি আমি বলি সেটা হচ্ছেন ডেভিড মিলার। হ্যাঁ, হেনরিক ক্লাসেন আছেন, তারপরও এই ড্রপ ইন উইকেটে আমি এই দুইজনের জন্য শেখ মেহেদী হাসানকে চাই। একটা বিষয় আমি আপনাদেরকে বলি, তা হচ্ছে নাসাউ কাউন্টি স্টেডিয়াম ডেফিনেটলি পেস ডমিনেটেড, প্রায় 82% উইকেট পেসাররাই পেয়েছেন, কিন্তু স্পিনাররা খুব বেশি খারাপ করেন নাই। যে প্র্যাকটিস ম্যাচটি ইন্ডিয়ার এগেনস্টে বাংলাদেশ খেলেছিল, শেখ মেহেদী হাসান ব্যাক অফ দ্য লেন্থে 8টা বল করেছিলেন, সেই 8টা বল থেকে মাত্র একটা রান তিনি দিয়েছিলেন। ওভারঅল যদি আপনি চিন্তা করেন তাহলে 4 ওভার বল করে তার ইকোনমি রেটটা কিন্তু 5-এর একটু বেশি ছিল। সো ওই দিনটাতে এই ধরনের ড্রপ ইন উইকেটে কীভাবে জোরের উপর আপরাইট সিমে বোলিং করতে হয় সেই জায়গাটা শেখ মেহেদী যে পারদর্শী আছেন, কিংবা তার বোলিংয়ের নেচার অনুযায়ী এই উইকেটগুলো যে অনেক বেশি মাত্রায় সুইটেবল সেটার একটা প্রমাণ কিন্তু হয়েছে। 8টা বল ব্যাক অফ দ্য লেন্থে করেছেন, আবারও বলছি যে বলগুলো ইন্ডিয়ান ব্যাটাররা ঠিকঠাক মতো ব্যাটেই লাগাতে পারেন নাই। এখন আমি সাউথ আফ্রিকান ব্যাটারদের ক্ষেত্রে যদি বলি, কুইন্টন ডিকক চলতি বছরে ডানহাতি অফ ব্রেক বোলারের এগেনস্টে 14 ইনিংসে 3বার আউট হয়েছেন, 56 বল থেকে 45 রান করেছেন, গড় মাত্র 15, স্ট্রাইক রেট 86। তার মানে কুইন্টন ডিককের মতো ব্যাটার অফ ব্রেক বোলারের এগেনস্টে স্ট্রাইক রেট 14টা ম্যাচ খেলে তার 86। তার মানে কী পরিমাণ স্ট্রাগল তিনি করছেন সেটা আপনি বুঝতেই পারছেন। সামগ্রিকভাবে ঘরোয়া টি-20তে অফ ব্রেক বোলারের এগেনস্টে তার স্ট্রাইক রেটটা 112.5 এবং আন্তর্জাতিক টি-20তে সেটা 113.4। আন্তর্জাতিক টি-20 ক্রিকেটে কুইন্টন ডিকক ডানহাতি পেসারের বিরুদ্ধে যেখানে স্ট্রাইক রেট 150, গত 2 বছরে বাঁহাতি পেসারের বিরুদ্ধে স্ট্রাইক রেটটা 170, সেই জায়গাটায় যে পরিসংখ্যানটা আমি আপনাকে বলছিলাম যে এই চলতি বছরটাতে ডানহাতি অফ ব্রেক বোলারের এগেনস্টে তিনি 86 স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন। তার মানে বিষয়টা আপনি চিন্তা করেন যে এটা তার জন্য কতখানি সুইটেবল। এবারে ডেভিড মিলারের ব্যাপারে একটু কথা বলি। ডেভিড মিলার, আমরা জানি যে শেষের দিকে ডেভিড মিলার হি ক্যান অ্যালোন চেঞ্জ দ্য গেম। ডেভিড মিলার ডানহাতি অফ ব্রেক বোলারের এগেনস্টে আন্তর্জাতিক টি-20তে তার স্ট্রাইক রেটটা 120.2, ঘরোয়া টি-20তে সেটা 122.9। যেখানে বাঁহাতি পেসারের এগেনস্টে ডেভিড মিলারের স্ট্রাইক রেটটা আমরা দেখি 161.1, সেই জায়গাটায় আপনি চিন্তা করেন যে ডানহাতি অফ ব্রেক বোলারের এগেনস্টে মিলারকে কিন্তু স্ট্রাগল করতে দেখা যায়। আর তার চাইতেও বড় বিষয়, শেখ মেহেদীর মধ্যে ওই এক্স ফ্যাক্টরটা আছে এই উইকেটটাকে ইউটিলাইজ করার জন্য। আর এই উইকেটে যে স্পিনাররা কাজ করতে পারে না বিষয়টা কিন্তু সেরকম না। হ্যাঁ, স্পিনারদেরকে কম বল করানো হয়েছে। ইভেন আপনি ইন্ডিয়া পাকিস্তান ম্যাচে চিন্তা করেন যে অক্ষর প্যাটেলের স্পেলটা কিন্তু অনেক ভাইটাল ছিল, কারণ জোরের উপরে ওই জায়গায় পিচে হিট করা বল, ওই টাইপ অফ ডেলিভারিগুলো খুবই ইম্পর্টেন্ট এই ধরনের পিচে। অর্থাৎ স্পিনাররাও কিন্তু ম্যাচ বের করতে পারেন, চাইলে এই ধরনের উইকেটে কন্ট্রিবিউশন রাখতে পারেন। দুজন বাঁহাতি ব্যাটার রয়েছেন, তাদের এগেনস্টে শেখ মেহেদী কার্যকরী হতে পারে। একটু সামগ্রিক পরিসংখ্যানটা দিই। নাসাউ কাউন্টি স্টেডিয়ামে এখন পর্যন্ত পেস বোলারদের অ্যাভারেজটা 16.3, অর্থাৎ তারা প্রতি 16 রানে একটা করে উইকেট নিয়েছে। স্পিনাররা কিন্তু প্রতি 17 রানে একটা করে উইকেট নিয়েছে যখনই তারা বোলিং করেছে। ইকোনমি রেটটা পেসারদের 5.6, স্পিনারদের 5.8, তবে পার্সেন্টেজ অফ উইকেটস 81.6 হচ্ছেন পেসাররা এবং বাদ বাকিটা হচ্ছেন স্পিনাররা, যেটা আমরা বলছিলাম 18.4। এর পেছনে কারণটা হচ্ছে স্পিনারদের খুব বেশি ব্যবহার করা হয় নাই। তবে আমার মতে একটা স্পিনিং অপশন হাতে রাখাটা বাড়তি বেটার বাংলাদেশের, বিশেষ করে শেখ মেহেদীর মতো অপশন। এর পেছনে কারণটা আমি আবারও বলছি, দুজন বাঁহাতি ব্যাটার রয়েছেন এবং সেই সঙ্গে নাসাউ কাউন্টির এই গ্রাউন্ডটাতে তিনি ভালো বোলিং এর আগে করে দিয়ে গেছেন। হ্যাঁ, 3জন পেস বোলার তো অবশ্যই থাকবে। শরীফুলের ব্যাপারটা আমি এখনও জানি না যে কি হবে, শরীফুল খেলতে পারবেন কি পারবেন না এখন পর্যন্ত জানি না। বাট আমার কাছে মনে হয় যে এই পার্টিকুলার ম্যাচটার জন্য বোলিং অপশনটা বাড়ানো খুব গুরুত্বপূর্ণ। সেই জন্য যদি এরকম হয় যে টপ অর্ডার থেকে আমার কাউকে স্যাক্রিফাইস করতে হয়, সেটা যদি সৌম্য সরকারকে স্যাক্রিফাইস করতে হয়, আমার সাজেশন অনুযায়ী আমার কাছে মনে হয় যে সেটা হয়তো বা হতে পারে। কারণ আপনি নাসাউ কাউন্টিতে সৌম্য সরকারকে যদি আপনি বোলিং অপশন হিসেবে চিন্তা করেন, বাংলাদেশ যদি চিন্তা করে যে সৌম্য সরকারের বোলিংটা কাজে দেবে, আই ডোন্ট থিঙ্ক সো যে সৌম্য সরকারের বোলিং ওইভাবে কাজে দেবে। বাট দ্য ফ্যাক্ট ইজ
একটা স্পিনিং অপশন যদি বাড়তি বাংলাদেশ রাখে, বাঁহাতি ব্যাটারের ব্যাপার রয়েছে, সাউথ আফ্রিকার দুর্বল জায়গা যেহেতু অপোনেন্ট টিম অ্যানালাইসিস করে টিম সিলেক্টটা করতে হয়, এটা ইটস মাই ওপিনিয়ন, আমি ভুলও হতে পারি, আবার সেটা শুদ্ধও হতে পারে, বাট আমার অ্যাসেসমেন্ট অনুযায়ী আমার কাছে বিষয়টা সেরকম মনে হয়েছে। আবারও বলছি, এই মাইট বি রং। বাংলাদেশ টিম এরকম সাহসী সিদ্ধান্ত নেবে কিনা, সচরাচর বাংলাদেশ টিমকে এরকম সাহসী সিদ্ধান্ত নিতে আমরা দেখি না, কিন্তু যদি নেয় তার মানে বোঝা যাবে যে ওই অ্যানালাইসিসের বেসিসেই তারা আসলে নিতে চেয়েছে, বা এই সাউথ আফ্রিকার দুই বাঁহাতি ব্যাটারকে টার্গেট করেই তারা হয়তো বা নিতে চেয়েছে, মাইট বি এরকম হতে পারে যদি তারা নেয়। কিন্তু এই রকম লাইন আপ হওয়ার সম্ভাবনাটা আসলে খুব কম, টু বি ভেরি অনেস্ট। বাংলাদেশ একটু ট্রেডিশনাল সেট আপে যেতে চায়, তো ব্যাটসম্যান একটু বেশি রাখতে চায় লাইন আপে, ব্যাটিং ডেপথটা বাড়াতে চায়, এটা বাংলাদেশের সবসময় আমরা দেখেছি। সো আলটিমেটলি দেখা যাক কালকে কোন লাইন আপে বাংলাদেশ চায়। অনেক কিছু ডিপেন্ড করছে শরীফুল খেলবেন কি খেলবেন না সেটার উপরও কিন্তু অনেক কিছু ডিপেন্ড করছে। আমি আমার একটা স্পিনের দিক থেকে অবজারভেশন দিলাম যে বাড়তি একটা অপশন শেখ মেহেদিকে আমরা যুক্ত করতে পারি কিনা, সেটা একটা সাহসী সিদ্ধান্ত হবে, এবং টি-20 ক্রিকেট সবসময় সাহসী সিদ্ধান্তের খেলা। থ্যাংক ইউ ভেরি মাচ। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই।